আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আমার সাথে এখন আছেন সিপিএম এর খুব চেনা মুখ সায়নদীপ মিত্র। এবার তিনি বরানগরের প্রার্থী ছিলেন, যুব নেতা। সায়নদীপ, ট্রু নিউজ বাংলা আমার সাথে জোনার জন্য ধন্যবাদ। কালকে কলকাতা যাদবপুরের রাতভর চলেছে সিপিএম কর্মী ও পুলিশের মধ্যে যুদ্ধকালীন অবস্থা। বহু সিপিএম কর্মী আহত, হাসপাতালে ভর্তি, অনেকে গ্রেফতার করা হয়েছে। আর গ্রেফতারদের মধ্যে অন্যতম বড় নেতা সুজন, আহতদের মধ্যে বোধহয় সুজন ভট্টাচার্য। কে গ্রেফতার হয়েছে, কে আহত হয়েছে, তুমি আমাকে ঠিক করে বলো। সৃজন ভট্টাচার্য সহ আমাদের 6 জন কর্মী গ্রেপ্তার হয়েছে। সুজন চক্রবর্তী, নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য সহ ওনারা আহত হয়েছে। অসংখ্য অসংখ্য আমাদের বামপন্থী কর্মী, তারা সেই নাম্বারটা কি? অসংখ্য মানে কত? এই মুহূর্তে অনেক সংখ্যাটা অনেক, বিভিন্ন অনেক মানে 100-র বেশি না 50-এর বেশি? কতজন? অনেক, 50-এর একাধিক। তার মধ্যে বেশ Okay. কিছু জনকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। সবাইকে হয়তো হসপিটালে ভর্তি করার প্রয়োজন হয়নি, তাদেরকে যারা সিরিয়াস ভাবে আহত সেই নম্বরটা কত? যারা সিরিয়াস ভাবে আহত? সিরিয়াস ভাবে আহত সম্ভবত, আমি সকাল অবধি এখনো অতটা ডিটেল জানি না, আমাকে আরেকটু এটা নিশ্চিত করতে হবে। 10-এর কাছাকাছি, ওকে 10 জনের কাছাকাছি। ওকে, এবার 10 তারিখে একটা কর্মসূচি অ্যানাউন্স করা হয়েছে শিয়ালদা থেকে। সেটাতে কি হতে চলেছে? ফেয়ারলি প্লেসে ট্রেড ইউনিয়নের ডাকে, সিআইটিউর ডাকে, আমাদের দেশের সবচেয়ে বড় সংগঠিত শ্রমিক আন্দোলন, তাদের শক্তি, তাদের উদ্যোগে 10 তারিখ রেলের সদর দপ্তর, পূর্ব রেলের সদর দপ্তর ফেয়ারলি প্লেসের সামনে এই অমানবিক, বর্বরচিত, হিংস্রতম, স্বৈরতান্ত্রিক যে আক্রমণ হচ্ছে হকার উচ্ছেদের নামে গরিব মানুষের রুটি রুজি জীবন জীবিকার ওপর, তার প্রতিবাদে এই পূর্ব রেলের সদর দপ্তরে আমরা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হব এবং এই রেলের এই স্বৈরতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কত লোক আসতে পারে? অসংখ্য বহু বিভিন্ন সংগঠন তারা যুক্ত হবেন। বিশেষ করে হকার যারা রয়েছেন, তারা রেলওয়ে হকার হতে পারেন, তারা রাস্তার হকার হতে পারেন, পথ হকার হতে পারেন, তারা, তাদের পরিবারের লোকজন, নাম্বার আমি এক্ষুনি আপনাদের বলতে পারবো না, বহু মানুষ তারা সামিল হবেন। মানে শুভেন্দু সরকারকে তোমরা ভয় পাওয়াতে চাইছো 10 তারিখে? ভয় পাওয়াতে চাইছি না। যে মানুষগুলো রুটি রুজি জীবন জীবিকা উচ্ছেদ করে মানুষগুলোকে আতঙ্কিত করতে চাইছে, আমরা সেই মানুষগুলোকে নিরাপত্তা দিতে চাইছি। আমরা ওকে ভয় দেখানো আমাদের কাজ না, আমরা ক্রিমিনাল নই, আমরা তৃণমূলের মতন হুলিগান নই, আমরা গুন্ডা নই, আমরা বুলডোজার নই যে মানুষের মধ্যে ভয় দেখাবো। আমরা নিরাপত্তা, মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করছি। আর পারমিশন না পেলে র্যালি কিভাবে করবে? এর জন্য তো আগাম পারমিশন দরকার, কালকের মধ্যে পেতে হবে। অনুমতি চাওয়া হয়েছে, অনুমতি আশা করি দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা অনুমতি দেবেন। তবে মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ না। যদি মানুষের জন্য আইন তার কার্যকরী ভূমিকা পালন না করে, তাহলে আইনের বিরুদ্ধে গিয়েই মানুষের কথা বলতে হবে। মানে যদি পারমিশন না পাও তাহলেও এই র্যালিটা হবে? হ্যাঁ, র্যালি হবে। ওকে, পুলিশ প্রয়োজনীয় পারমিশন দেবেন, সহযোগিতা দেবেন, কারণ আমাদের বিক্ষোভটা শান্তিপূর্ণ হবে। ডেপুটেশনটা কালকের বিক্ষোভ শান্তিপূর্ণ হয়নি। কালকে আমি দেখছিলাম বুলডোজারের ওপরে চড়ে গেছিল সিপিএম এর ইয়াং কর্মীরা। প্রশাসনের জন্য, পুলিশের জন্য, আরপিএফ এর জন্য, রেলের জন্য, তাদের একগুঁয়ে মনোভাবের জন্য এই ঘটনা ঘটার আগে তো দীর্ঘক্ষণ আমাদের নেতৃত্ব, পুলিশ আধিকারিক, রেল কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনা করছিলেন। আলোচনা চলাকালীনই এই পুলিশ এই আগ্রাসী আক্রমণাত্মক ভূমিকায় চলে যায়। বুলডোজারের ওপরে আমি দেখছিলাম সিপিএম যুব কর্মীরা চলে গেছিলেন। আমাদের কাছে ছবি আছে, কিন্তু তাহলে কি করে চললো বুলডোজারটা যদি বুলডোজারের উপরে চড়ে বসে থাকে লোকেরা? বুলডোজার যদি মানুষের জীবন কেড়ে নিতে চায়, তাহলে তো সেই বুলডোজারকে রুখে দেওয়ার চেষ্টা করতেই হবে, এবং সেটা বামপন্থীদের করতেই হবে। এর আগেও দিল্লিতে আমরা দেখেছি যে এই যখন বুলডোজার রাজ দিল্লির মাটিতে সেখানকার গরিব মানুষের জীবন জীবিকা থেকে উচ্ছেদ করবার জন্য চালু হয়েছিল, তখন একজন মহিলা
তার নাম হলো বৃন্দা কারা। তিনি বুল্ডোজারের সামনে দাঁড়িয়ে সেই বুল্ডোজার আক্রমণকে রুখে দিতে পেরেছিলেন। তিনি বলেছিলেন যে আদালতের স্থগিতাদেশ আসছে, সেই আদালতের স্থগিতাদেশ হাতে পাওয়া অবধি আপনারা অপেক্ষা করুন। তখন অপেক্ষা করতে রাজি হয় না, বুলডোজার যে ক্ষমতা দেখাতে চায়, তখন বৃন্দাকার সেই বুলডোজারের সামনে দাঁড়িয়ে রুখে দেন। পরে আদালতের স্থগিতাদেশ যখন এসে পৌঁছায় তখন স্বাভাবিকভাবে বুলডোজার ব্যাক করতে বাধ্য হয়। এখানেও শায়নদীপ, হয়তো আমার কথা শুনতে খারাপ লাগবে, কিন্তু আজকে টিএমসি যেভাবে ভেঙে গেল অতি দ্রুত গত 10 দিনে, তাতে বামেদের পোয়াবারও হলো। কারণ এই কর্মসূচি তো টিএমসির করা উচিত ছিল বিরোধী দল হিসেবে। 80টা এমএলএ আছে, এতগুলো কাউন্সিলর আছে, তো কোথাও না কোথাও এটা কি হাতে তুলে বামেদের অভ্যুত্থান টিএমসি বামেদের হাতে তুলে দিল যে তোমাদের একটা এমএলএ নিয়ে তোমরাই প্রধান বিরোধী দল? টিএমসি কে হাতে করে আরএসএস তৈরি করেছিল, কিন্তু মানে এক মূর্তি তৈরি করতে চেয়েছিল, তৈরি হয়েছে আরেক মূর্তি। তার পরিণতি যা হওয়ার তাই হয়েছে। ভোটের কালি আঙুল থেকে উঠে যাওয়ার আগে, গরমে মোমবাতি গলে যাওয়ার আগে তৃণমূল কংগ্রেস দলটাই গলে গেছে। এই তৃণমূল কংগ্রেসের নেতারা, আপনি মনে করেন যে এই হকারদের পাশে যদি এরা ক্ষমতায় থাকতো তাহলেও দাঁড়াতো? এই তৃণমূলের নেতাদের কাজ ছিল এই বহু হকারদের, তাদের যে হকারি করে তারা রোজগার করেন তার থেকে তোলাবাজি কাটমানি প্রতি মাসে সেই টাকা তোলা। লক্ষ লক্ষ হকারদের থেকে টাকা তুলেছেন। কিছু কিছু অবশ্যই বেআইনি ভাবে হকার বসানো হয়েছে। সেই হকার বসানোর পিছনে এই তৃণমূল কংগ্রেসের নেতারা তারা যুক্ত ছিলেন, এবং তার ফলে বৈধ হকাররা তারাও বিপদে পড়েছে। পুনর্বাসনের পক্ষে হকারের, আমরা পুনর্বাসনের পক্ষে হকারের, কোথাও যদি ডেভেলপমেন্টের কাজ করতে হয় তাহলে পুনর্বাসনের মধ্যে দিয়েই বিকল্প জায়গার ব্যবস্থা করে সেখানে অল্টারনেটিভ ব্যবস্থা করা দরকার। কিন্তু তৃণমূলের নেতাদের কাজই ছিল হকারদের থেকে প্রতি মাসে মাসোয়ারা খাওয়া, কাটমানি খাওয়া, প্রতি দৈনিক তাদের থেকে তোলাবাজি করা। আপনি বিশ্বাস করেন যে সেই তোলাবাজ তৃণমূল নেতারা যখন এই হকাররা বিপদে পড়েছেন তখন তাদের পাশে দাঁড়াবে? আপনি একটু আগে বলছিলেন পোয়াবারোর কথা, আসলে হকারদের সর্বনাশ করে তৃণমূলের নেতাদের পৌষ মাস হয়েছিল। আরপিএফ এর লোকেরাও যখন হকারদের থেকে টাকা তুলতো, কাটমানি খেত, তার পিছনেও তৃণমূল কংগ্রেসের নেতাদের মদত ছিল। ডবল করেছে, তৃণমূলের নেতারাও তোলাবাজি করেছে, আরপিএফ এর একাংশ আধিকারিকরাও তোলাবাজি করেছেন, বিপদে পড়েছে। আচ্ছা শায়নদীপ, একটা কথা বলুন, এই হকারদের বসিয়েছিল কে? সত্যি কথা বলুন। এটা দেখুন, লোকেরা সব বোঝে। আপনি যদি বলেন যে তৃণমূল হকারদের বসিয়েছিল, কেউ সেটা বিশ্বাস করবে না যারা শুনছে। কিছু অবৈধ হকার বসানো হয়েছিল, কিন্তু হকারদের তো সিপিএম বসিয়েছিল, 15 বছর আগে থেকে হকারগিরি করছে। নিয়ম, রেলের যা নির্দিষ্ট পদ্ধতি, যে নির্দিষ্ট জায়গা রেলের সঙ্গে আলোচনা করে, রেলের যে নির্দিষ্ট কি বলবো যে পরিমাপ রয়েছেন তার মধ্যেই হকাররা তারা তাদের যাতে সুষ্ঠুভাবে তারা ব্যবসা করতে পারেন। এবং এই হকারদের ওপর রেল যাত্রীরাও একটা বিরাট অংশের নির্ভরশীল। শুধু তাদের দৈনন্দিন প্রয়োজন মেটানো নয়, এক কাপ চা, একটু মুড়ি, খাবার, জল কেনা নয়, মানে রেল স্টেশনে আরপিএফ এর জিআরপির অপ্রতুলতার কারণে যে নিরাপত্তা দেওয়া সম্ভব ছিল না, সেই নিরাপত্তার অনেকটা অংশের কাজ এই হকাররা করত। সাধারণ রেল যাত্রীরা, প্যাসেঞ্জাররা এই হকারদের উপর অনেকাংশে নির্ভরশীল ছিল। এইটা যুগ যুগ ধরে রেলের নির্দিষ্ট ছাড়পত্র অনুযায়ী, রেলের নোটিশ অনুযায়ী, রেলের আইন অনুযায়ী, এই হকার লাইসেন্স অনুযায়ী, এরা লাইসেন্স প্রাপ্ত, রেল থেকে লাইসেন্স পেয়ে এই হকাররা বসেছে। এই হকারদের এখানে কোনো বসাবার ব্যাপার ছিল না। কিছু জায়গায় জোর করে বৈধ হকারদের তুলে দিয়ে অবৈধ হকারদের বসিয়ে তৃণমূলের নেতারা রোজগার করেছে। ওকে, আমরা হকার বলতে শুধু স্টেশনের হকার তো বুঝছি না, এখন হকারদের উচ্ছেদ স্টেশনের বাইরেও হচ্ছে। যে যাদবপুরে কালকে এত কাণ্ড ঘটলো সেটা স্টেশন সংলগ্ন এরিয়া, কিন্তু সেটা ওপেন এরিয়া, স্টেশনের ভেতরে তো শুধু ছিল না, কালকে ইউনিভার্সিটির বাইরের হকার গুলো কেউ তুলবে যারা পেভমেন্ট জুড়ে বসে আছে। এদের কে বসিয়েছিল? এদেরকে কে কথা, এটা কেউ বসাবার ব্যাপার নেই।
যুগ যুগ ধরে পেশার তাগিদেই বিকল্প কর্মসংস্থানের রাস্তা না পেয়ে, যেখানে একসাথে বহু মানুষকে এক জায়গায় একলব্ধে পাওয়া যায়, সেটা যুগ যুগ ধরে ব্রিটিশ পিরিয়ড থেকে, এ শুধু এখনকার ব্যাপার নেই, তাহলে কি ব্রিটিশকে ডেকে আনতে হবে? এই ব্রিটিশ জমানা থেকে, স্বাধীনতার আগে থেকেই এই হকাররা তাদের জীবন সংস্থানের জন্য, কর্মসংস্থানের জন্য বিভিন্ন জায়গা বেছে নিয়েছিল। অবশ্যই বাজার, স্টেশন, যেখানে জনবহুল লোকের বাস, যেখানে সাধারণ গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ প্রতিদিন যাতায়াত করে, যে মানুষ একটু সস্তা, একটু কম দামে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চায়, যে মানুষগুলো ঝাঁ চকচকে দামি দামি গাড়ি করে শপিং মলে যাওয়ার ক্ষমতা নেই, সেই মানুষগুলোর ভরসা ছিল এই হকাররা, আর সেই মানুষগুলোকে সোহরা দিতেই হকাররা পাশে বসেছিল। আচ্ছা শায়নদীপ, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আমার প্রশ্নকে পজিটিভলি নিও। ধরো আমি একজন হকার, যে যাদবপুর ইউনিভার্সিটির বাইরে একটা জায়গা করে নিতে পেরেছি, আমি খুব স্মার্ট, আমি সেটিং বাজি করতে পারি, এবং আমি টিএমসির কারোর সাথে সেটিং করেছি, এবং আমার মতো অনেকে আমার আশেপাশে আছে। কিন্তু তুমি একজন যে সেই সেটিং করতে পারো না, তোমার মধ্যে সেই সেটিং বাজির ক্ষমতা নেই। একই গ্রাম থেকে আমরা দুজনে আসছি, আমি কলকাতায় এসে জায়গা বানিয়ে নিয়েছি, তুমি পারো। সিপিএম আমার জন্য লড়ছে, কিন্তু তোমার জন্য লড়ছে না। সিপিএম বলছে যে সিপিএম বলছে যে সেটিং করতে পেরেছে তাদেরকে। আমরা যারা মানে এই হকার মানে রেজিস্টার্ড, লাইসেন্স প্রাপ্ত, দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, অবশ্যই তাদের পাশে থাকবো। এখন এই হকারির বিজনেসের সঙ্গে বা হকারির এই পেশার সঙ্গে যারা যুক্ত, আমাদের কাছে তো তারাই প্রায়োরিটি হবে। আমাদের তো একদম, যারা আমাদের হকার সংগঠন করে, তারা তো জানে যে এখানে কারা দীর্ঘদিন ধরে আইনি পথে মানুষ নিয়ম অনুযায়ী, নিয়ম মেনে, লাইসেন্স দিয়ে হকারি করছেন, সেই মানুষগুলোর পাশে আমরা থাকবো। আর আপনি একটু আগে বলছিলেন যে এই হকারদের কে বসিয়েছেন। আচ্ছা, কলেজ স্ট্রিটের বই মার্কেট কত দিনের পুরনো, কে কাকে বসাবার ওখানে দায়িত্ব গ্রহণ করেছে? কলেজ স্ট্রিটের বই মার্কেটটা একটা আলাদা ব্যাপার, আমার ওখানে ওটাকে কেউ টাচ করছে। কলেজ স্ট্রিটের বই মার্কেট আলাদা ব্যাপার, ওটাকে কেউ টাচ করছে না। এখন শুধুই বোঝা যায় দোকানদারদের নোটিশ দিয়েছে, সেই খবর হয়তো আপনার কাছে নেই। কলেজ স্ট্রিটের দোকানদারদেরও সমস্ত জায়গায় নোটিশ দিচ্ছে, এবং সেখানেও আমরা প্রতিরোধ মিটিং করেছি। আমরা বলেছি যে কলেজ স্ট্রিটের এই এত পুরনো ঐতিহ্যশালী বই বাজার, এটা তুলে দেওয়া যাবে না। কিন্তু বাংলার সমস্ত শহরে, ছোট বড় বাংলার সমস্ত শহরে, ছোট শুধু কলকাতার ব্যাপার তো নয়, যে দর্শকরা ছোট ছোট শহরে বসে আছেন, শহর জুড়ে হকার। শায়নদীপ, আপনি, আপনাদের সেই ক্ষমতা আছে যে পুরো বাংলার ছোট বড় শহরে যত রাস্তায় হকার আছে সবাইকে আপনারা প্রোটেকশন দিতে পারবেন? আইন মেনে, লাইসেন্স অনুযায়ী সাধারণ মানুষের, পথ চলতি মানুষের জীবন, মানে রাস্তাঘাট চলাচলের ক্ষেত্রে অসুবিধা না করে, প্রশাসনের সঙ্গে মানে বোঝাপড়ার ভিত্তিতে, এই যে যুগ যুগ ধরে এরা পেশা হিসাবে হকারিকে বেছে নিয়েছে, তারা তো নিজেদের শখে বেছানি, অনেক সমস্যার মধ্যে দিয়ে এদের জীবন দৈনন্দিন দিন গুজরান করতে হয়। আজকে যেভাবে কর্পোরেট, শপিং মল, বিরাট বিরাট মাল্টিপ্লেক্স, মাল্টি স্টোরির শপিং মল তৈরি হচ্ছে, তাদের এদের জীবন জীবিকা চালানোটাই কঠিন, কিন্তু বাধ্য হচ্ছে তারা বিকল্প কর্মসংস্থান না পেয়ে। তাহলে এই মানুষগুলোর তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে আমার একমাত্র কাজ হতে পারে নাকি বুলডোজার দিয়ে মানুষগুলোকে উচ্ছেদ করে দেওয়া? সরকারের দায়িত্ব, ওরাও তো নাগরিক। ঠিক। আচ্ছা শায়নদীপ, তাহলে বুদ্ধদেব বাবু ওনার সরকারের সময় হকার উচ্ছেদ করলেন কেন? খালি করিয়েছিলেন গড়িয়াহাট, খালি করিয়েছিলেন স্প্ল্যানেড। 25টা জায়গার নাম বলে দিতে পারি যেখানে আমাদেরও যেটা দাবি, পুনর্বাসনের পর হকারদের সেই জায়গা থেকে উচ্ছেদ করো যদি ডেভেলপমেন্টের প্রয়োজন হয়। বামফ্রন্ট সরকার, জ্যোতিবাবুর সময়, বুদ্ধদেব ভট্টাচার্যের সময় আমি 10, 15, 20টা প্লেস রেখে বলে দিতে পারি, এখনো গিয়ে দেখতে পারবেন, যেখানে হকারদের জন্য বিশেষ মার্কেট, পুনর্বাসন, আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিল। তারপর ডেভেলপমেন্টের জন্য, রাস্তা সম্প্রসারণের জন্য, অন্য 5টা কাজের জন্য সেই হকারদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছিল।
কোথাও বুলডোজার দিয়ে এই মেজাজে এইভাবে সিআরপিএফ, পুলিশ, র্যাব নামিয়ে হকার উচ্ছেদ করতে হয়নি, প্রয়োজন হয়নি, কারণ বামফ্রন্ট সরকার মানবিক ছিল। এটা অমানবিকতা, স্বৈরতন্ত্রের প্রতিফলন এখন যেটা হচ্ছে। এই হকারদের, যেটা আমার প্রশ্ন ছিল, সবাইকে তো আর টিএমসি বসায়নি, একটা বড় সংখ্যক সিপিএম এর সময় থেকে আছে এবং তারা আগে থেকেও রয়েছে, এমনও দেখা যাবে। ঠিক আছে, ঠিক আছে, এনারা যে জায়গাটা দখল করে বসে আছে শহরে, প্রত্যেকটা শহরে পেভমেন্ট, সেটা তো তার তো কোনো লাইসেন্স হতে পারে না সায়নদীপ। লাইসেন্স কি করে? তো কমন এরিয়া। আজকে তোমার বাড়ি সামনে যদি হকার থাকে, তুমি কি অ্যালাউ করবে? রাস্তার ওপর গাড়ি পার্কিং করে যারা দাঁড় করিয়ে রাখে, বিরাট বিরাট বড় বড় গাড়ি, ঝা চকচকে গলির মুখে, কোথাও তাদেরকে তো একটা উচ্ছেদ করা হয় না। এই ওই বিভিন্ন স্টেশনগুলোতে, গীতা প্রেস, গোরখপুর, তারপর মঞ্জিনিস ও ওয়াও মোমো, তাদের যে বিরাট বিরাট আউটলেট গুলো করে দেখা হয়েছে, সেগুলোকে তো একটাও সেখান থেকে উচ্ছেদ করা হয় না। তারা তো ভাড়া দিচ্ছে। এই তৃণমূলের জমানায় বহু তৃণমূলের নেতা যেভাবে তাদের বাড়ি গাড়ির সামনে বেআইনি নির্মাণ তৈরি করেছে রাস্তা বন্ধ করে, তাদেরকে তো কোথাও উচ্ছেদ করা হয় না। শুধু সফট টার্গেট হলো এই মানুষগুলোর পেশার ওপর, এবং পুরোটাই এরা অস্থায়ী। এই যে আমি বেআইনি নির্মাণগুলো বলছি, এগুলো পার্মানেন্ট নির্মাণ করেছে, একেবারে ঝাঁ চকচকে ব্যাপার, আর এদের সমস্ত আয়োজনটাই অস্থায়ী। সকালে বসে, আবার বিকেল বেলা হয়তো দোকানপাট উঠে, রাত্রিবেলা সেই দোকান তুলে নিয়ে চলে যায়। আর এতদিন তো এই হকারদের জন্য কোনো ডেভেলপমেন্টাল ওয়ার্ক আটকাতে মানে অসুবিধা হয়নি। আচ্ছা, ওই সিঙ্গুরের কারখানা ভাঙার জন্য কোন হকাররা সেখানে প্রতিবন্ধকতা তৈরি করেছিল? এই গল্পের গরু গাছে তলা, এই ন্যারেটিভ দয়া করে করবেন না। ব্রিটিশ আমল থেকেই মানুষ এই পেশাকে বেছে নিয়েছেন, সেই পেশা আছে। আমরাও বলি যে এটা একটা সুসংহত শৃঙ্খলাবদ্ধ উপায়ে চালানো উচিত। সেইটা নিশ্চিতভাবেই আমরা মনে করি যে আমাদের হকার বন্ধুরা তত দায়িত্বশীলতার সাথেই করে, এবং তারাও মনে করে যে ডেভেলপমেন্ট ওয়ার্কে যেখানে বিরাট অংশের মানুষের স্বার্থ জড়িত, সেখানে মনে একজনের স্বার্থ সেটা প্রতিবন্ধকতা হতে পারে না, তারা সেটাও বলে। সায়নদীপ, আপনার কাছে সময় কম, আমার আরো দুটো প্রশ্ন বাকি আছে। একটা হচ্ছে, কোর্টে গিয়ে আপনাদের আইনজীবী, এবং আপনাদের খুব ভালো আইনজীবী আছে, তারা হকার উচ্ছেদ থামাতে পারছে না কেন? আদালত সহানুভূতিশীল নয় কেন? আইনজীবীরা আইনের কথাগুলো বিচার ব্যবস্থায় বলে, তারপর বিচার ব্যবস্থা তার মেরিট, ইন্টারিম রিলিফ পেলেন না কেন? তার বিচার যুক্তি বিচার করে তারা রায় দেন। আইনজীবীরা বিচারক, তাদের উপর সবটা নির্ভর করে না। আমরা বিচার ব্যবস্থার উপর ভরসা করি, আমরা নির্ভরশীল। বিচারের মানে বিচার ব্যবস্থার কাছে আমরা গেছি, তাদের কাছে অনুরোধ করেছি। এই যাদবপুরে বিচার ব্যবস্থা ইন্টারিম কয়েকদিনের জন্য সেটা স্থগিতাদেশ দিয়েছিল, কিন্তু এখন যেহেতু কোর্টে একটা ভ্যাকেশন পিরিয়ড চলছে, স্বাভাবিকভাবে কোর্টে সেই ভ্যাকেশনে এই বিষয়গুলো মীমাংসা করাটা সম্পূর্ণ সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু ইন্টারিম রিলিফ দিল না কেন কোর্ট? কালকে কেন ভাঙা হলো? পুলিশের কাছে সেটা বিচারকরা বলতে পারবে, বিচার ব্যবস্থা বলতে পারবে, তাদের কতগুলো প্রোটোকল আছে, তাদের কতগুলো আইন আছে। এখন যেহেতু কোর্ট বন্ধ, সেই কারণে হয়তো এই পদ্ধতির মধ্যে যেতে পারিনি। আমরা বলেছিলাম যে আমরা আদালতের আইনের দ্বারস্থ হয়েছি, একটু সময় দিন, আদালত তার রায় কি দেয়, এবং এই হকাররাও তারা যাতে পুনর্বাসনের জন্য যেটুকু তাদের সময় পাওয়া দরকার, সেইটুকু সময় তারা যাতে পায় তার ব্যবস্থা করুন। কিন্তু ক্ষমতা থাকলে, বুল্ডোজার থাকলে, তখন আর কিছু আইন আদালত তার কিছু তোয়াক্কা করতে হয় না। আর সেটাই কি হচ্ছে আপনার মনে হয় যে আদালত রায় দিয়েছিল? আমরাই তো তিনজলায় বস্তিতে মানুষের এই উপর, মানুষের বাড়ির ওপর বেআইন, মানুষের নির্মাণের ওপর, জীবন জীবিকার ওপর বুলডোজার রাজ চালাবার সময় আইনের দ্বারস্থ হয়ে সেটাকে আটকে দিয়েছি। সেই কথাটাও উল্লেখ করবেন নিশ্চয়ই। আর এই পুরো হকার উচ্ছেদের যে মুভমেন্টটা সিপিএম শুরু করেছে, এটাকে লিড কে করছে? C2, এটা আপনাদের ট্রেড ইউনিয়ন না আইএস না আপনাদের স্টুডেন্ট উইং? হঠাৎ পশ্চিমবাংলায় 29 টাকা রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে। পশ্চিমবাংলায় মিড ডে মিলের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে।
পশ্চিমবাংলায় বিভিন্ন প্রতিষ্ঠান পৌর পরিষেবা কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছে গেছে। পশ্চিমবাংলায় রেগার কাজ এখনো চালু হয়নি। পশ্চিমবাংলায় বেকার যুবকের কর্মসংস্থানের সমস্ত সংকট এখনো মুছে দেওয়া যায়নি। অন্নপূর্ণা ভান্ডারের সমস্ত পরিকল্পনা এখনো চালু করা যায়নি। সব আলোচনা ছেড়ে এখন পশ্চিমবাংলায় একটাই সমস্যা, সেটা হলো হকাররা। এর আগে যে পশ্চিমবাংলায় সমস্যা একমাত্র ছিল রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীরা, আর কোনো সমস্যা পশ্চিমবাংলার মানুষের ছিল না। এখন রোহিঙ্গা অনুপ্রবেশকারীরাও নয়, এখন হলো হকাররাই প্রধান সমস্যা হয়েছে। আমরা মনে করি যে হকারদের জীবন জীবিকা রুটি রুজি রক্ষার জন্য আমার প্রশ্নটা ছিল কে কে এটাকে লিড করছে সায়নদীপ? স্টুডেন্ট উইং, সিআইটিউ আছে, বামপন্থীরা আছে, সিপিআইএম আছে, লাল ঝান্ডা আছে, গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন গরিব মানুষের প্রতি আবেগ মমত্ববোধ যে মানুষের রয়েছে প্রত্যেকে আছে। আচ্ছা, যখন এই ধরনের মুভমেন্ট, এত বড় একটা মুভমেন্ট, কারণ এটা একটা মনে হচ্ছে আমার আপনাদের ফ্ল্যাগশিপ মুভমেন্ট, এটা দিয়েই আপনারা ঘুরতে চেষ্টা করছেন, ঘোরাতে চেষ্টা করছেন হাওয়া। আপনারা কি একবারও ডিপস্টিক করেছেন, একবারও খোঁজ নিয়েছেন যে মধ্যবিত্ত আপনাদের সাথে আছে কি? তারা কি স্বচ্ছ ক্লিন ফুটপাথ চায়, না তারা হকারদের চায়? সেটা কি খোঁজ নেওয়া হয়েছে কোন রকম সার্ভে করে পার্টি দ্বারা? মধ্যবিত্ত মানুষ তো এটাও বুঝছে, যেভাবে হকার উচ্ছেদ করে রাস্তা চকচকে করে দিচ্ছে, সেই মধ্যবিত্তকে কালকে চাকরি থেকে তাড়িয়েও তার চাকরি না পাওয়ার রাস্তাটাও এবং চকচকে করে দেওয়া হবে। মধ্যবিত্তর জীবন জীবিকা রুটি রুজি, এই যে রান্নার গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম বৃদ্ধি, এ তো মধ্যবিত্তর ইস্যু। জিনিসপত্রের ভয়ঙ্কর দাম বাড়ছে, সেই মধ্যবিত্ত দাবি নিয়ে রাস্তায় রয়েছে। আর এই মধ্যবিত্তই বহু ক্ষেত্রে হকারদের ওপর নির্ভরশীল। তারা 30 টাকা 50 টাকা 60 টাকা দিয়ে রেল স্টেশনে চা খেতে অভ্যস্ত নয়, 5 টাকা 10 টাকায় ভাড়ের চা খেতে অভ্যস্ত। সেই হকাররা না থাকলে তাকে বাধ্য করা হবে 50 60 100 টাকা দিয়ে বিভিন্ন বড় বড় মাল্টিনেশনাল চেনের কফি খেতে বাধ্য করা। তাই এই দিক দিয়ে মধ্যবিত্তের পাশেও আমরা সেই অর্থে আরেক দিক দিয়ে দাঁড়াচ্ছি। মধ্যবিত্তের ইস্যু নিয়ে তো রাস্তায় আছি। আমার শেষ প্রশ্ন, এটা দেখা যাচ্ছে যা অ্যাকশন হচ্ছে সেটা গভীর রাতে হচ্ছে। এবার পশ্চিমবঙ্গের সমস্ত ছোট বড় শহরে গভীর রাতে হকার উচ্ছেদ হলে আপনারা সেখানে কিভাবে পৌঁছবেন? আপনারা তো জানতেই পারবেন। উচ্ছেদ, আমরা দিন জাগবো, এটাই আমরা মনে করি অগণতান্ত্রিক, এটাই আমরা মনে করি বর্বরচিত, এটাই আমরা মনে করি স্বৈরতান্ত্রিক। যদি নিয়ম মেনে আইন অনুযায়ী এই হকার উচ্ছেদের কাজ করতে হতো, তাহলে দিনের আলোয় জনসমক্ষে মানুষের সামনে এই কাজ করার হিম্মত হতো না। তাই লুকিয়ে চুরিয়ে প্রায় প্রশাসনিক ক্ষমতার ঔদ্ধত্য প্রকাশ করবার জন্য মাঝরাতের অন্ধকারকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু দিন হোক কি রাত, বামপন্থীরা লাল ঝান্ডা 24 ঘন্টা 7 দিন 365 দিন 30 দিন 24x7 এই মানুষের পাশে ছিল, আছে, থাকবে। সায়নদীপ, অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য। আপনি ব্যস্ত আছেন, অনেক প্রশ্ন রয়ে গেল, আমি আবার কয়েকদিনের মধ্যে আপনার সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।